আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্য এই অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ট্রমা ও মানসিক স্বাস্থ্য, জুলাই গণ অভ্যুত্থান প্রেক্ষিত। এবং আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ পাশে আছেন অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল ওহাব মিনার। উনি অধ্যাপক হিসেবে আছেন মনোরোগবিদ্যা বিভাগ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, এবং একই সঙ্গে উনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, বিএপির। এবং আমার ডান পাশে আছেন ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ। উনি সহযোগী অধ্যাপক হিসাবে আছেন মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আপনাদের দুজনকেই স্যার আমাদের আজকের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আমরা স্যার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমি প্রথমেই চলে যাব আমাদের আজকের একজন বিশেষ অতিথি অধ্যাপক আব্দুল ওহাব মিনার স্যারের কাছে। আমরা অনেক রক্ত দেখেছি, অনেক কান্না দেখেছি, আবার লক্ষ জনতার, ছাত্র জনতার জেগে উঠতেও দেখেছি। তো এই যে আমাদের মনকে ভীষণভাবে নাড়িয়ে দেওয়া জুলাই, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান, আপনি এর উপর একটি বইও লিখেছেন, আমরা জানি, জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব। তো এই ব্যাপারে স্যার আপনি আমাদেরকে কিছু বলতে পারেন কিনা? যে ভূমিকাটা তুমি দিলে যে জুলাই ফিরে আসে, জুলাই কিন্তু প্রতি বছরই ফিরে আসবে, যেভাবে ডিসেম্বর ফিরে আসে। ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, এই দিবসগুলো যেভাবে পালন করি, প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে যে এই জুলাইকে সেইভাবে করে ধারণ করতে হবে। কারণ ওই সময় ছিল যে একটা বহির্বিশ্বের শত্রুর হাত থেকে দেশকে, আমাদের এই ভূখণ্ডকে আলাদা করে ফেলা এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা পেয়েছিলাম 1971-এ। কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ 53-54 বছরে আমরা ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা যে স্বাধীন নাগরিক হিসেবে তার যে অধিকার, মানুষের মৌলিক যে অধিকার রয়েছে, খেয়ে পরে বাঁচার, মাথা গোজার, একটা চাকরি পাওয়ার, একটা স্বাস্থ্য অধিকার, শিক্ষা অধিকার, এগুলো মানুষ কিছুই পায়নি। বরং নিজের দেশের যে সরকার, যারা শাসক গোষ্ঠী, তাদের মাধ্যমে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে। এবং তার একদম চূড়ান্ত রূপটা আমরা দেখলাম যে 16 বছরের যে স্বৈরাচার, যেটা পরবর্তীতে ফেসিবাদের রূপ নিয়েছিল, তাদের মাধ্যমে কিভাবে আমাদের এই সাধারণ মানুষ নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এবং পরিশেষে আমাদের দেশের নাগরিকের যে বাজেট, সেই তাকে কেনা গুলি দিয়ে এই পুলিশ যারা বেতন খায়, তারা আমাদের এই সন্তানদেরকে মেরে ফেলেছে। তো এই তো খুবই ট্রমাটিক এবং খুবই দুঃখজনক, খুবই কষ্টকর যে নিজের দেশের সরকার যখন এইভাবে মানুষকে গুলি করে মেরে ফেলে এবং রক্তাক্ত করে। আপনারা জানেন যে আমি চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি, ইমার্জেন্সিতে গিয়েছি। 16, 17, 18 তারিখ আমরা হাসপাতালে ঢুকতে পেরেছি। তারপর আমাদেরকে আর উই ওয়ার নট অ্যালাউড টু এন্টার ইন্টু ডিএমসি, যে ডিএমসিতে আমাদের প্যারের হাসপাতাল, আমরা সেখানে ঢুকতে পাই নাই, অ্যাম্বুলেন্স পাই নাই। তো কাজে এই বিষয়গুলো বারবার ঘুরে আসবে। এই জন্য আসবে যে এইরকম স্বৈরশাসক ফেসিবাদ যেন দেশে আবার ফিরে না আসে। এটা একটা আমাদের জন্য শিক্ষা, জাতির জন্য শিক্ষা, জনগণের জন্য শিক্ষা, রাজনীতিবিদদের জন্য শিক্ষা, যে রাজনীতিবিদরা যাতে এইভাবে সাধারণ মানুষকে যেন জিম্মি করে রাষ্ট্র ক্ষমতায় থাকার যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে তারা না দেখে। সো এটা আপনি ঠিকই বলছেন যে রয়েল, যে আমাদের এই জুলাই যে আসছে আলোচনা চলবে এবং পুরো মাস জুড়েই কিন্তু সব রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা বিএপির পক্ষ থেকে যে আলোচনাটা তুলেছি, এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং আলোচনা চলতে হবে যে কীভাবে এইটা সাধারণ মানুষের মনের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে, ভীষণভাবে ফেলে। এই পার্টটা আমি পরে আলাপ করবো। এইটুকু বলি শুধু এখানে যে এইটা প্রাসঙ্গিক, এই আলোচনা চলতে হবে, জাতিকে জানতে হবে জুলাই কেন হয়েছিল, এর মনস্তত্ত্বটা কী এবং এই জুলাইয়ের শিক্ষাটা কী, এটা জাতিকে জানতে হবে। ধন্যবাদ স্যার। আমরা একই সঙ্গে জানতে চাচ্ছি যে আপনি কয়েকবার শব্দটা বললেন ট্রমা। আমরা কিন্তু সবাই খুবই ট্রমাটাইজড হয়েছি, যারা আন্দোলনের মাঠে ছিলেন, যারা আহত হয়েছেন বা নিহত তাদের পরিবারের মানুষজন, বা এমনকি যারা আমরা সারা রাত জেগে মোবাইলে স্ক্রল করে করে দেখেছি যে কি হচ্ছে সারা দেশে, সবাই কিন্তু মারাত্মকভাবে মানসিকভাবে আমরা ট্রমাটাইজড হয়েছি। তো এই যে মানসিকভাবে ট্রমাটাইজড হওয়া, কি হতে পারে এর পরিণতিতে, মানসিক স্বাস্থ্যের প্রভাব হয় কি? দেখো, যে আমরা যখন একজন মানুষ ক্যান্সারে সাফার করে তারপর মারা যায়, ওইটা কিন্তু ট্রমা। কিন্তু হয় কি, ওই আত্মীয় স্বজন জানে যে আমার বাবা লিভার ক্যান্সার হয়েছে বা আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে, মারা যাবে, তাদের একটা প্রস্তুতি থাকে। কিন্তু এটা কি হয়েছিল, এটা কোনো প্রস্তুতি না। একটা ইয়াং ছেলে সাইদ, মুগ্ধ, এরা মারা গেছে এইভাবে করে, ফারহান মারা গেছে। তো এই যে সকালবেলা নাস্তা করে গেছে, জানে যে ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু বিকেলবেলা লাশ হয়ে ফিরে আসছে। তো এই জায়গাটা অন্যরকম। এবং
এই প্রস্তুতিটা আমাদের কারো ছিল না, যে কারণে এইটা মনোযোগতে আমাদের ভীষণ রকমের প্রভাব ফেলে। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। আমি এখন যাচ্ছি ডক্টর শামসুল হাসান মাকসুদ স্যারের কাছে, যে এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন অনেকে কিন্তু বিএমইউতে ভর্তি ছিলেন। তা আপনার মনোরোগবিদ্যা বিভাগের অধীনে আমরা জানি যে তাদের উপর একটা সার্ভে করেছেন। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি এবং নিটোর যেটি পঙ্গু হাসপাতাল, সেখানেও কিন্তু অনেক আহত রোগীরা ভর্তি ছিলেন এবং তাদের উপরেও কিছু সার্ভে হয়েছে, মানসিক স্বাস্থ্যের বিষয়ক সার্ভে। তো আপনি কি আমাদেরকে বলবেন যে আসলে সেখানে যারা আহত হয়েছে তাদের মধ্যে কী ধরনের মানসিক সমস্যা পাওয়া গেছে, বা এই ধরনের ট্রমাটিক একটা ইভেন্টের পরে সাধারণত কী ধরনের মানসিক সমস্যা হতে পারে? ধন্যবাদ। তো এখন আমাদের যে প্রাথমিক মূল্যায়ন ছিল, যে আমরা যখন দেখেছি সারা বাংলাদেশে একটা তো আন্দোলন হলো, আন্দোলনে আমরা এটা কিছু ছাত্র আন্দোলন বলবো না, এখানে কিন্তু সারা বাংলাদেশের আপামর জনগোষ্ঠী কিন্তু একসময় অংশগ্রহণ করেছে। ছাত্ররা গিয়েছে, তাদের বাবা মা গিয়েছে, তারা আহত হয়েছে, ছাত্র জনতার আন্দোলন। এবং আমরা দেখলাম যে হাসপাতালে যারা ভর্তি তাদের মধ্যে যতখানি ছাত্ররা আছে তার থেকে বেশি পরিমাণ আছে যে সাধারণ জনগণ। এখন সব শ্রেণী পেশা, রিকশাওয়ালা থেকে শুরু করে ফল বিক্রেতা, ফুল বিক্রেতা, সবাই। আমরা সেটাও শুনেছি যে একদম ভ্যান চালক, সবজি বিক্রেতা। মানে আমাদের যে মানে অ্যাসেসমেন্ট, আমরা যে গবেষণা করেছি যারা ভর্তি আছে, যারা আমরা তাদেরকেই দেখেছি যারা সিভিয়ারলি ইনজিউর্ড। আমরা টাকা পয়সা কালেক্ট করে হয়তো কিছু তাদের কীভাবে সহযোগিতা করা যায়, কিন্তু পরে আমরা দেখলাম যে না, তাদের যেই, আমি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ, দেখলাম যে খুব ভালোভাবে তারা মানে আতঙ্কগ্রস্ত, ঘুমাতে পারেন না, তারপরে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, তারপরে কনসেন্ট্রেশন দিতে পারতেছে না। তো এরপরে যেটা হলো যে আমরা তাদের উপর প্রথমে দেখলাম যে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের আসলে নিডটা কি, আপনারা আসলে কোন সহায়তা আপনাদের জন্য বেশি জরুরি। তো প্রথমে কিন্তু আমরা দেখলাম যে তাদের মানে শারীরিকভাবে ইনজিউর্ড, তাদেরকে তাদের আর্থিক সহায়তা, কারো একটা, দুইটা, তিনটা পর্যন্ত অপারেশন হয়েছে। তো প্রথমে তো অনেকেই এমন আছে যে বিনা চিকিৎসায় 6 দিন পর্যন্ত কাস্টাডিতে ছিল, চিকিৎসা পায় না, যেটা একটা মৌলিক মানবিক অধিকার, এইটা থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো যারা ওই যে বলছিলাম যে মানে শারীরিকভাবে সিভিয়ারলি ইনজিউর্ড, খুবই মানে একটা, দুইটা, তিনটা পর্যন্ত অপারেশন হচ্ছে, কাউকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, তো তাদের উপর আমরা একটা সমীক্ষা চালাই। যে সমীক্ষা আমরা দেখতে চেয়েছি যে তাদের মধ্যে বিষণ্ণতা, হতাশা কী পরিমাণ আছে, তাদের মধ্যে তীব্র আঘাতোত্তর মানসিক চাপ কী পরিমাণ আছে। তো আমরা দেখলাম যে আমরা যে সমীক্ষায় আমরা একটা নির্ধারিত প্রশ্নমালা ব্যবহার করেছি, তাতে তাদের কিন্তু মানসিক রোগের ক্যাটাগরিতে তারা পড়েন, কিন্তু ওনারা বলছেন যে না, আমাদের শারীরিক রোগের চিকিৎসাটা বেশি জরুরি, মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন নাই। তো এইটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তাদের মানসিক সমস্যা আছে, কিন্তু তারা হয় মানে এটার ব্যাপারে ওয়াকিবহাল না, অথবা তারা এটাকে ডিনায়ালের মধ্যে আছে। কারণটা কি স্যার? এটা কি আমাদের যে সামাজিক যে স্টিগমা, আমরা মানসিক রোগকে আসলে ওইভাবে স্বীকার করতে চাই না, বা মানসিক রোগ থাকাটাকে আমরা খুব নেগেটিভলি ইভ্যালুয়েট করি, এটা কি সেরকম কিছু? না, আমি আসছি। তো প্রথমে যখন আপনি শারীরিকভাবে খুব মানে ভালোভাবে আঘাতপ্রাপ্ত হবেন, এবং আপনার প্রথম চিন্তাটা আসবে এই টাকাটা কে দিবে, কারণ এরা তো সাধারণ জনগণ, এরা ছাত্র জনতা, এখন তাদের তো মানে ওই রকম প্রস্তুতি ছিল না। কেউ তো হয়তো একমাত্র মানে মানে কর্মজীবী, একমাত্র কর্মক্ষম লোক, যারাই সংসারের ব্রেড অ্যান্ড বাটার তারা প্রোভাইড করতেন। তো এখন তারা যখন আহত হচ্ছেন, তো মানে যখন তারা পঙ্গু হয়ে যাচ্ছেন, বসে যাচ্ছেন, তখন কিন্তু একটা অনিশ্চয়তা থাকে। তো তাদের কাছে ওই সময় তার শারীরিক চিকিৎসার টাকাটা জোগাড় করা ছিল বেশি জরুরি। যদিও আমরা সমীক্ষায় দেখছি যে তাদের কিন্তু অলরেডি মানসিক রোগের ক্যাটাগরিতে তারা পড়ে গেছেন, তো তারা তখন এটা ছিল বেশি মানে জরুরি। তো আমরা এটার এই এক্সপিরিয়েন্স থেকে আমরা কি করলাম, যাদের 1 মাস হয়ে গেল, যারা হাসপাতালে ভর্তি হলো, বা 5ই আগস্টের পর তো 6ই আগস্ট এই মারামারি বা 7ই আগস্ট ওইভাবে হয় নাই, মানে বিচ্ছিন্ন ছাড়া আমরা ধরে নিয়েছি 5ই আগস্টেই ধরেন যে ছাত্র জনতার বিপ্লবের শেষ ছিল। আমরা 1 মাসের পরে সেপ্টেম্বরের দিকে তাদের কাছে গিয়েছিলাম বিএমইউতে। তারপরে এই আলোকে আমরা যখন অক্টোবর নভেম্বরের দিকে আমরা যখন মানে 3টা বড় হাসপাতাল যেখানে মেইনলি মানে রোগীরা ভর্তি ছিলেন, একটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় পঙ্গু যেটা আমরা নিটোর বলি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমা অ্যান্ড রিহ্যাবিলিটেশন, আর হচ্ছে বিএমইউ মানে যেটা আগে ছিল বিএসএমইউ, এই 3টা হাসপাতালে 3 ক্যাটাগরির রোগীরা ছিল। যারা অন্যান্য শারীরিক রোগও আছে, যেমন আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তার সাথে ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে বা তার লিভ অ্যাম্পুটেশন করবে, হ্যাঁ, তো ওদেরকে রেখেছে পিজিতে, বিএমইতে। যাদের ধরেন যে চোখের ইনজুরি ছিল খুব ম্যাসিভ পরিমাণে, ওদের কেউ বিএমইতে ছিল, ঢাকা মেডিকেল ছিল, কিন্তু তাদেরকে শিফট করে নিয়ে গেল এনআইওতে, যে চক্ষু বিজ্ঞান। আর যাদের মানে অ্যাম্পুটেশন লাগবে, হাত পা ইনজুরি ছিল, তাদেরকে রেখেছে নিটোরে।
তো এই 3টা গ্রুপের মধ্যে আমরা যেটা দেখেছি যাদের তীব্র আঘাতোত্তর মানসিক চাপ খুব বেশি পরিমাণ 80%, তার মধ্যে সিভিয়ার ছিল 20%। তো এইটা আপনার যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন, যেমন ধরেন যে হংকংয়ে আপরাইজিং হয়েছে, ভারতে কমিউনাল রাইট হয়েছে, তারপরে অ্যালবেনিয়া বা ওই যে সার্বিয়া জাতিগোষ্ঠী যে দ্বন্দ্বগুলি হয়েছে, ওইসব দেশে তীব্র আঘাতোত্তর মানসিক চাপে যেই পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছে তার থেকে অনেক বেশি কিন্তু স্কেলে ছিল আমাদের দেশে। আচ্ছা, এই জন্য আমরা বলছি যে শুরুতে তাদের শারীরিক রোগের ব্যাপারগুলি ছিল, কিন্তু যখন আস্তে আস্তে শারীরিক রোগের চিকিৎসা হয়েছে বা তারা জীবিত ছিলেন এবং একটা পর্যায়ে তারা ডিসেবলড ছিলেন কিন্তু স্টিল তারা সার্ভাইভিং, তাদের মধ্যে কিন্তু খুব ভালো ধরনের মানসিক বিপর্যয় হয়, যেটা পরবর্তীতে হতাশা, আতঙ্কগ্রস্ত, তারপরে মাদকাসক্তি এবং আত্মহত্যা এবং অন্যকে হত্যা, এই ধরনের ঝুঁকিগুলি অনেকাংশে বাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তার মানে এই যে আপনি কিছু জিনিস বললেন, হতাশা বা আতঙ্কগ্রস্ত হওয়া, তো এটাকে আমরা সম্ভবত আমরা পিটিএসডি এটা বলতে পারি, যেহেতু কয়েক মাস পরে এই সমস্যাগুলো হয়েছে। তো এই শব্দটা আমরা অনেক শুনেছি যে আতঙ্কগ্রস্ত মানুষদের মধ্যে পিটিএসডি হচ্ছে। তো আমি আব্দুল ওহাব মিনার স্যারের কাছে আবার আসছি। স্যার, আপনি একটু পিটিএসডি সম্পর্কে কি আমাদেরকে বলবেন একটু, যে আসলে অ্যাকচুয়ালি খুব সংক্ষেপে যে কি হয় আসলে? পিটিএসডির আগে আমি বলি যে কি হয়। একটা হলো একুট স্ট্রেস রিঅ্যাকশন, অন দ্য স্পট। যখন এইরকম কেউ ইনজুর হয় অথবা আত্মীয়স্বজন দেখে নিয়ে আসে, এই যে রিয়া গোপ নামে একটা মেয়ে, ও নারায়ণগঞ্জে ফতুল্লাহ ওখানে ওর ছাদে খেলতেছিল, তো ওকে গুলি করছে। ওর 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 বাবা তাকে নিয়ে, ওর বাবার অবস্থা এখন বোঝেন, ওর বাচ্চাটার বয়স 6 বছর, অথবা আহাদের বাবা যার বয়স 4 বছর, সবচেয়ে ইয়াংয়েস্ট। তো এই বাবা মার অবস্থাটা তখন কেমন? তখন তো তারা যে শাউট করে, চিৎকার করে, কেন হলো, এবং গালিগালাজ করে, এটা এই একুট স্ট্রেস রিঅ্যাকশনটার লোকজন আমরা পেয়েছি, কিন্তু ওই স্পটে ট্রিটমেন্ট দিয়েছি। তারপরে কিছুদিন যাওয়ার পরে যেটা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, যে ট্রমা হয়, দিস ট্রমা, এটা তো ম্যানমেড, আর একটা ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড দুটো। যে প্লেন ক্র্যাশটা যেটা হলো, আচ্ছা। এটা কিন্তু আপনার ন্যাচারাল প্লাস আপনার কিছুটা ম্যানমেড, যেহেতু ত্রুটিযুক্ত প্লেন যদি থাকে। এই যে সিডোর হয়েছিল, তো এটা তো একটা অ্যাবসলিউটলি ন্যাচারাল, আর্থকোয়েক ন্যাচারাল। এই ডিজাস্টারের পরে এই জিনিসগুলো খুব কমন। আবার মনে করেন 7 যে যুদ্ধ হয়েছে, আমাদের উপর যে চাপিয়ে দিয়েছে একটা যুদ্ধ পাকিস্তানিরা, তো তারপর যে আমাদের মুক্তিযোদ্ধারা বা অন্যরা যে ট্রমাটিক ছিল, এটা পিটিএসডি মানে পোস্ট ট্রমাটিক স্টেজ। এখানে কী হয়, একটা হচ্ছে যে ওই স্মৃতিগুলো, ওই যে ফ্ল্যাশব্যাক যখন হয়, যখন বিডিআরের হত্যাকাণ্ড যে হয়েছে, এখন ওই বিডিআরের বাবার যে পোশাকটা, ওই পোশাক তো মা যত্ন করে ট্যাঙ্কের ভিতরে রেখে দিয়েছে ওয়ার্ড্রোবে। বাচ্চা যখন ওই পোশাকটা দেখে, বুটটা দেখে, তখন আবার সেই বিডিআরের তার চিত্র ভেসে, তখন ওই বাচ্চাটা ট্রমেটিক হয়, ওই ফ্ল্যাশব্যাক হয়। স্লিপলেসনেস থাকে, আত্মহত্যা করার করে, তারপরে ডিপ্রেশন থাকে, যে ও যেটা বললো ক্ষুধামন্দা থাকে, এবং যখন ওই ফ্ল্যাশব্যাকটা হয় তখন এইটা আবার। এই যে স্যার আত্মহত্যা প্রবণতার কথা বললেন, আমি একটু মাকসুদ স্যারের কাছে জানতে চাইবো যে এই যে আমরা দেখলাম কয়েক মাস আগে এই জুলাই আন্দোলনে আহতদের মধ্যে কয়েকজনের আত্মহত্যার চেষ্টার একটা খবর কিন্তু মিডিয়াতে এসছে। তো এই যে, এবং স্যারও এটা বললেন যে পিটিএসডির পরে এই ধরনের প্রবণতা হতে পারে। আপনি আরেকটা কথা বললেন যে আগ্রাসী আচরণ বেড়ে যায়, নিজেকে আঘাত করা বা অন্যদেরকে আঘাত করা। আমরা কিন্তু সেটারও কিছু ম্যানিফেস্টেশন দেখেছি, মাদকাসক্ত বেড়ে যায় ভীষণ রকমের। জি স্যার, আমরা সেটাও কিন্তু দেখেছি যে আমরা দেখলাম যে এই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে। তাদের মধ্যে অনেকে নিটোর যে পঙ্গু হাসপাতাল বা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কিন্তু ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। তো কেন এই অস্থিরতা বা এই আত্মহত্যা প্রবণতা, এটা কি স্যার আপনি একটু বলবেন? না, পিটিএসডি যে তীব্র আঘাতোত্তর মানসিক চাপ, এই রোগের কিন্তু একটা কমপ্লেক্সিটি থাকে, যে তারা ওই যে যেহেতু আমরা বলছি যে স্যার যেটা বললেন যে স্বাভাবিক চাপে কিন্তু এটা হয় না, যখন একটা অস্বাভাবিক চাপ তৈরি হয়, এটা অ্যাকিউট মানে এক্সট্রা অর্ডিনারি স্ট্রেস যখন হয়, তখনই কিন্তু তীব্র আঘাতোত্তর মানসিক চাপটা হয়। তো ব্যক্তি তো এটার জন্য প্রস্তুত না, এবং যখন তার মনোজগতের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসে, সে এই ঘটনার বহু পরেও ওইটা তাকে হন্ট করে, ফ্ল্যাশব্যাকের মতো ওই স্মৃতিগুলি তাকে ধাবিত করে, সে ওই ঘটনাটাকে এড়িয়ে যায়। তো এখন এদেরই একটা কমপ্লেক্সিটির একটা পর্যায়ে তাদের মধ্যে হয় কি, যে আত্মহত্যা চিন্তা আসে, তারপরে অন্যকে আঘাত করার চিন্তা আসে, এটা রোগের কমপ্লিকেশন। এর সাথে যেটা হয়, যখন তীব্র আঘাত মানসিক চাপের জন্য ডাক্তার অনেক সময় তাদেরকে ঘুমের ওষুধ সেবন করতে, যেন তার যে ওই ফ্ল্যাশব্যাকটা যেন কম থাকে। তো ওইটা খেতে খেতে একসময় তারা ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা জানি যে ঘুমের ওষুধ যদি বেশি পরিমাণ খায়, তাহলে তাদের ডিসইনহিবিটেড বিহেভিয়ার থাকে, যে তারা তাদের বিবেকের লাগামটা থাকে না, ধ্বংসাত্মক অনেক সময় হতে পারে। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ধ্বংসাত্মক প্রবৃত্তি থাকে, আমরা এটাকে পারিপার্শ্বিক মানে অবস্থার কথা চিন্তা করে কিন্তু এটাকে চাপিয়ে রাখতে পারি। কিন্তু যখন একটা মানুষ আসক্ত হয়ে যাবে, তার এটা একটা ডিসইনহিবিশন হয়, সে তাকে একটা চাপিয়ে রাখতে পারে না, তখন তার মধ্যে এই প্রবণতাগুলি বেড়ে যায়।
এটা খালি যে বাংলাদেশে হয়েছে তা না, যারা ভিয়েতনাম যুদ্ধ যারা করেছেন, যারা ইরাক ইরান যুদ্ধ যারা করেছেন, আমেরিকান ওয়ার ভেটেরান, তাদের যুদ্ধের 5 বছর 7 বছর 10 বছর পরেও দেশে তারা কিন্তু পিটিএসডিতে ভোগেন, এবং ভোগার পরে তাদেরকে বিভিন্ন রকমের যে ওষুধপত্র দেয় তখন তাদের এই কমপ্লেক্সিটি থাকে, মানে ওই যে আত্মহত্যার প্রবণতা থাকে, অন্যকে আঘাত করার প্রবণতা থাকে। এটা হচ্ছে একটা দিক সায়েন্টিফিক। আরেকটা দিক হচ্ছে যে যারা প্রচলিত একটা শাসন ব্যবস্থার বিপরীতে যে আন্দোলন করে তাদের কিন্তু একটা সাহস চলে আসে, কারণ তারা তো তাদের জীবনটাকে মানে স্যাক্রিফাইস করেই ওই আন্দোলনে গেছে। তখন যদি দেখে, এবং তারা কিন্তু যারা আহত হয়েছে তাদের লাইফটা কিন্তু থেমে আছে, এই যে হাসপাতালের দেয়ালে এখানে তারা থেমে আছে, কিন্তু দ্য ওয়ার্ল্ড আউটসাইড মুভড ওভার। যেমন আমাদের কিছু কিছু রোগী যারা বিএমইউতে পিজি হাসপাতালে যারা আছে তাদের অনেকেই বলে তাদের হয়তো মানে মানে হাড়ে ইনজুরি হয়েছে, পেটে ইনজুরি হয়েছে, মানে বুলেটে যে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি তৈরি হয়েছে, তারা বলে বাসায় যেয়ে ভালো লাগে না। কেন? বাসায় গেলে তার ওয়াইফের বলতেছে যে বাজারের টাকা নাই জানে, কারণ তার তো সে কিন্তু একমাত্র কর্মক্ষণ লোক। এখন সে যখন হাসপাতালে পড়ে আছে, সে আরও 10টা হাসপাতালে বেডে যারা কাতরাচ্ছে তাদেরকে দেখে কিছুটা সান্ত্বনা পায় যে এরাও আমাদের মতো সমান অনুভূতি আছে, তারাও আক্রান্ত, তাদেরও বাসায় একই সমস্যা আছে। কিন্তু যখন সে বাসায় যায় তখন তার একটা চাপের মধ্যে পড়ে, অন্যদের তো এই অবস্থা হয়েছে, অমুকে তো লিডার হয়ে গেছে, অমুকেই হয়েছে, তোমার কি হলো, তুমি তো বেশি স্যাক্রিফাইস করেছো, এইরকম কমপ্লেক্সিটি থাকে। এখান থেকে হতাশাগুলো তৈরি হচ্ছে। স্যার, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, বিরতির পরেই ফিরে আসছি। স্যার, আপনার কাছ থেকে আমরা লাস্টে যেটা শুনলাম যে এই যে হতাশাগ্রস্ত হওয়া, এবং তার পরিপ্রেক্ষিতেই হয়তো আমরা দেখলাম যে তাদের এক ধরনের অস্থিরতা হয়েছে, আগ্রাসী হয়ে যাচ্ছে, কেউ কেউ আত্মহত্যার চেষ্টাও করছে। তো এই যে প্রায় 1 বছর হয়ে গেল, আরেক জুলাই গিয়ে আরেক জুলাই ফেরত আসলো, তো 1 বছর পরে তাদের মানসিক স্বাস্থ্যের কী অবস্থা? আপনারা যেহেতু সার্ভে করেছেন শুরুর দিকে, 1 বছর পরে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থাকে আমরা যাচাই করার জন্য কোনো পদক্ষেপ কি নিয়েছি, বা এই ধরনের কোনো সার্ভে কি আপনার জানা মতো হয়েছে? আমরা যখন করেছি আমাদের তো একটা মানে একটা সিস্টেম আছে, তো আমাদেরকে আইআরবি ক্লিয়ারেন্স নিতে নিতে এটা সেপ্টেম্বর অক্টোবর হয়ে গেছে। আমরা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ডাটা নিয়েছি, প্রায় 6 মাস পরে আর কি। এখন আমরা যেটা আশা মানে এক্সপেক্ট করি, যেটা আমরা ধারণা করি, যে প্রতিটা মানসিক রোগ কিন্তু যখন আপনার একটা বর্ষপূর্তি হয় তখন কিন্তু একটা ইমোশনাল একটা মানে বটলিং আপ হয়, মানে তাদের মধ্যে একটা পুঞ্জীভূত ক্ষোভ থাকে, এটা একটা উদ্গীরণ হওয়া, এটাকে ভেন্ট আউট করার একটা প্রবণতা থাকতে পারে। তো জুলাই যে রেভলিউশন হলো, এটা তো মানে স্যার যেটা বলেছেন, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে 71 যেরকম এসেছে, বা বিভিন্ন রকমের যে 91 যে গণঅভ্যুত্থান হচ্ছে, এর মধ্যে কিন্তু 24-এর যে জুলাইটা 36শে জুলাইটা আসবে। তো এখন যারা গত বছর আক্রান্ত ছিলেন, যারা তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, তাদের মধ্যে কিন্তু শোকের একটা উথাল পাথাল একটা আসবে। এবং যারা এই সময় বিভিন্ন সময় 16 থেকে 19, তারপরে হচ্ছে 20, 22, তারপরে যে 3, 4, 5 এই ডেটগুলিতে যারা স্বজনকে হারিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একটা মানসিক চাপের ব্যাপার আসতে পারে। আমার জানা মতে এখন আরও কিছু কিছু মানে মানে চিকিৎসা ব্যবস্থা এবং তাদের মধ্যে সার্ভে চলছে, এবং 2-3টা কিন্তু আন্তর্জাতিক পাবলিকেশন হয়েছে। এখন সময় এসছে তাদের রিহ্যাবিলিটেশন নিয়ে কথা বলা, এবং সারা বাংলাদেশের যারা বিভিন্ন সময় মানসিকভাবে হয়তো আক্রান্ত হয়েছে কিন্তু বুঝতে পারে নাই, তাদেরকে অ্যাসেস করা। এবং তাতে আমাদের যে প্রাইমারি প্রিভেনশনের সময়টা চলে গেছে, যাদের আগে রোগ ছিল না ভবিষ্যৎ হতে পারে, তাদেরকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, আমরা প্রাইমারি প্রিভেনশনের মধ্যে বলি। আর যারা অলরেডি যারা আক্রান্ত হয়েছেন প্রায় মানে 1 বছর গেছেন, তাদের মধ্যে যে নতুন করে মানসিক সমস্যা হচ্ছে, এইটাকে যেন নিরসন করার জন্য বা এটাকে কমিয়ে আনার জন্য তাদের জন্য আমাদের বিএমইউতে, তারপরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মানে সাহায্যে এদের কিন্তু বিভিন্নভাবে যাচ্ছে, যেমন নিটোরে যাচ্ছে, এনআইওতে গিয়েছে, এবং বিএমইতে আমরা কিন্তু গ্রুপ থেরাপি করছি, ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি করছি, যাদের দরকার হচ্ছে তাদেরকে ওষুধপত্র দিচ্ছি। এবং আমরা এই যে আজকের যে প্রোগ্রামটা, তো অ্যাওয়ারনেস বিল্ড আপ, আজকের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো মানে মানসিক সমস্যা হয়, বা জুলাই ম্যাসাকার বা জুলাই রেভলিউশন নিয়ে যদি কোনো রকমের কোনো উৎকণ্ঠা হয়, বা এটা রিলেটেড যদি কোনো আবেগের একটা মানে কষ্ট হয়, বা আবেগটাকে প্রসেস করতে সমস্যা হয়, অবশ্যই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, তারপরে বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউটের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, এবং সারা বাংলাদেশের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট যেগুলি আছে এবং যেখানে মনোরোগ চিকিৎসক আছেন, তারা আপনাদেরকে সহায়তার জন্য প্রস্তুত। ধন্যবাদ স্যার। তবে আমি একটু সরাসরি জানতে চাইবো যে জরিপের কথা বা যে সমীক্ষার কথা বলছেন, তো তার মানে এখন 1 বছর পরে বা এটা যে ফলো আপ জরিপ, সেটা এখনো হয়নি?
না, ফলো আপ হয়নি, কিন্তু আমরা এই জরিপের ভিত্তিতে আমরা একটা প্রস্তাবনা আমরা দিচ্ছি, যে প্রস্তাবনাতে এমনভাবে থাকবে, যেমন ধরেন যে বিএমইতে যারা হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে উৎকণ্ঠা কি যে আমি নীলফামারী থেকে এসেছি, আমি তো এখানে যে সবচেয়ে ভালো সার্ভিস পাচ্ছি, আমাকে দেশ বিদেশের লোকজন দেখে যাচ্ছে, রোবোটিক সার্জারি হচ্ছে, আমি নীলফামারীতে গেলে তো আমি সিস্টেম থেকে বের হয়ে যাব, তখন তো আমাকে কেউ সার্ভিস দেবে না। তো আমাদের প্রস্তাবনাটা যেটা আসবে সেটা হচ্ছে যে এমনভাবে একটা কাঠামো তৈরি করা, এবং যে মেডিকেল কলেজগুলিতে যদি সরকার সহায়তা করেন তাহলে ওই সব জায়গায় যেন এই জুলাই যোদ্ধাদেরকে যেন আমরা সাহায্য দিতে পারি, তাদের জন্য গ্রুপ থেরাপি, ইন্ডিভিজুয়াল থেরাপি দিতে পারবো, এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আবার আপনার কাছে ফিরে আসছি আব্দুল ওয়াহাব মিনার স্যার, যে এই যে বিভিন্ন জরিপের কথা এসছে, কিন্তু সবই কিন্তু আমরা এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, নিটোর বা এনআইও যারা গুরুতর আহত হয়েছেন, অনেকেই কিন্তু মাঝারিভাবে আহত হয়েছেন, হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু তাদের মানসিক ক্ষতটা অনেক গভীর। যারা আগে থেকেই মানসিক রোগে আক্রান্ত ছিলেন তারা হয়তো আরও বেশি ট্রমাটাইজড হয়েছেন, তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা আরও করুণ হয়েছে, বা সারা দেশের যে আনাচে কানাচে নানা জায়গায় ছড়িয়ে আছে। তো দেশব্যাপী, সমগ্র দেশব্যাপী কি কোনো মানসিক স্বাস্থ্য সমীক্ষা হয়েছে জুলাই আন্দোলনে? কেমন মানুষ আসলে মানসিকভাবে ট্রমাটাইজড, কতটা মানুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত? ধন্যবাদ রয়েল। আসলে সত্যি অর্থে এটা আমাদের একটা বড় ব্যর্থতা, এইটা আমরা করতে পারিনি, এবং এটা আমাদের অ্যাসোসিয়েশন থেকেই করার উচিত ছিল বা করতে পারতাম। আমরা WHO-র সাথে উইথ কোলাবোরেশন আমরা এটা চেষ্টা করবো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা দেশব্যাপী ইয়ে করার, এবং সময় তো শেষ হয়ে যায়নি, আগেই করতে পারলে আরও ভালো হতো। তো এইটা আমরা করব। এখন এখানে কত আমরা সমীক্ষা করে কী করবো, একটা ফাইন্ডিংস দেবো যে এত% বিষণ্ণ, এত% PTSD সাফার করতেছে, তাদের তো এটা আমি রিকমেন্ডেশন করবো। কিন্তু বস্তুত কী করতে হবে, আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রথমেই উচিত ছিল যে আমাদের অ্যাকচুয়াল ইনজুরি কতজন, দেশে বিদেশে তাদের প্রপার ট্রিটমেন্ট করা, এই আশ্বস্ত যদি করতে পারতো, তাহলে পরে এটি একটা বড় ধরনের সাপোর্ট। তাদেরকে যদি যারা রিহ্যাবিলিটেশনের সুযোগ যাদের জন্য আছে, অলরেডি রিহ্যাবিলিটেশন হয়ে যেত, এবং এটা যদি সরকার চিনমৈত্রীতে বড় সম্মেলন করে লাইভ করে মিডিয়ার মধ্যে জাতিকে জানাতো, তাহলে যাতে আশ্বস্ত হতো যে ইয়েস, আমরা যে পা দিয়েছি, চোখ দিয়েছি, আমরা যে জীবন দিয়েছি, তাই এটা একটা যথার্থতা আছে। কিন্তু সেইটাই সরকার করতে পারে। এই যে সাফারার, যারা ইনজুর্ড অথবা পরিবার, এরা আতঙ্কের মধ্যে থাকে। আপনি এটা কীভাবে দূর করবেন? আপনি সমীক্ষা দিলেন, আপনি রিসার্চ করলেন, যখন এই পলিটিক্যালি তারা আবার থ্রেট করে যে আমরা চলে আসবো, দেখে নেবো বিভিন্ন ফেসবুকের মধ্যে, এটা সরকারদের আশ্বস্ত করতে পারছে না। একই সাথে আমি বিরোধী দলকে দোষ দেবো, যারা বিরোধী দল বলতে অন্যান্য দলগুলো, 5ই আগস্টে আপনারা সবাই রক্ত দিলেন, সবাই যুদ্ধ করলেন, এখন এমন কি হয়ে গেল যে আপনারা পরস্পরকে গালমন্দ করছেন? এতে কি হয়, যারা এই যে সাধারণ মানুষ, তারা খুব হতাশায় ভোগে যে আমরা কি করলাম, আমরা কী জন্য রক্ত দিয়েছি। এই জায়গাটাকে পরিচ্ছন্ন করার জন্য সরকারের উচিত আশ্বস্ত করা, রিহেবিলিটেট করা, যারা পঙ্গু, যারা জীবন দিয়েছে, তাদের বাবা মাকে টাকা পয়সা দিয়ে তাদের কী করা, যে আমরা আপনাদের পাশে আছি, সাপোর্টে আছি। আপনার যেটা দিয়ে আপনি শুরু করছেন, এটা আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমরা বিএপির মাধ্যমে একটা সারা দেশব্যাপী একটা যাতে জরিপ চালিয়ে এক্স্যাক্ট ফিগারটা দিতে পারি, এবং আমার কিছু রিকমেন্ডেশন আমাদের থাকবে। আমাদের তো আসলে মানসিক স্বাস্থ্যের রিসোর্স তো খুবই কম, আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা কম, সাইকোলজিস্ট, কোয়ালিফাইড সাইকোলজিস্টের সংখ্যা কম, এমনকি সার্ভিস ডেলিভারি সেন্টারগুলোও কম। ঢাকার মধ্যে এই বিএমইউ বা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা কিছুটা স্বল্প পরিসর ঢাকা মেডিকেল কলেজ ছাড়া খুব বেশি জায়গায় মানসিক স্বাস্থ্যের সেই সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। তো আমাদের এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে, এক্সিস্টিং যে সার্ভিস যে সিস্টেমটা আছে, তার ভেতরে কিভাবে আমরা বেস্ট সার্ভিসটুকু দিতে পারি এই জুলাই ক্ষতিগ্রস্ত, যারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের মানসিক স্বাস্থ্য সেবায়। আমি একটু আগের প্রসঙ্গটা নিয়ে আসি। এখন প্রথম কথা হচ্ছে যে বিএপি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট, এটা কিন্তু একটা ডাক্তারদের সংগঠন, হ্যাঁ, মনোরোগ চিকিৎসকদের সংগঠন। এর পক্ষে কিন্তু সরাসরিভাবে এই যে আপনার যে এই রিসার্চ করা, এটা ডিফিকাল্ট, কারণ যেই পরিমাণ ফান্ড লাগবে, এই ফান্ডটা কিন্তু দিবে হচ্ছে সরকার অথবা WHO। এই ফান্ড কিন্তু সরকার দিবে হচ্ছে থ্রু তাদের যে লেজিসলেটিভ বডি আছে বা এর মাধ্যমে। তো বিএপি হতে তার সহায়ক শক্তি হিসেবে তার সাইকিয়াট্রিস্টদেরকে NIMH যদি আমাদেরকে বলে, তাহলে আমরা এটাকে মোবিলাইজ করতে পারি, যেহেতু আমাদের কিছু কিছু ডাক্তার NIMH-ও আছেন। এখন আপনি যদি বলেন যে নেক্সট যে কোশ্চেনটা আসতেছে, যে হ্যাঁ, সরকার কিন্তু অনেকগুলি তারা উদ্যোগ নিয়েছে, কিছু সফল হয়েছে, কিছু ব্যর্থ হবে, কারণ জুলাই ম্যাসাকার নিয়েও তো, জুলাই রিভলিউশন দিয়েও সরকার অনেক ক্ষেত্রে আন্তরিক ছিল, অনেক ক্ষেত্রে হয়তো তাদের আন্তরিকতার ইয়েটা হয়নি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে হ্যাঁ, এখন সময় এসছে যে মানসিক রোগটাকে মূল্যায়ন করার, গুরুত্ব দেওয়ার। কারণ আমরা দেখতে পেরেছি, এটা একেবারে পরিষ্কার যে জুলাই রিভলিউশন যে শারীরিক আঘাতপ্রাপ্ত যেটা হয়েছে, ওটা তো হয়েছে,
কিন্তু এখন আস্তে আস্তে এটার মানসিক রোগের যে ব্যাপারগুলি দৃশ্যপটে আসছে। এটার জন্য আমরা মনে করি যে এই ব্যবস্থাপনায় আমরা সারা বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে ঢেলে সাজাতে পারি। এবং সেটা কীরকম, প্রত্যেকটা মেডিকেল কলেজে যদি আমরা একটা স্পেশালাইজড ক্লিনিক করি, যে ক্লিনিকে ট্রমা ক্লিনিক থাকতে পারে, অথবা জুলাই যোদ্ধা যারা আছে তাদের জন্য একটা বিশেষ সহায়তা থাকতে পারে, যেখানে যেখানে মনোরোগ চিকিৎসক আছেন তারা তাদের, আপনাদের তো সবাইকে তো আনতে হবে না, সারা বাংলাদেশে তো ধরেন যে শত শত হাজার হাজার লোক হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন, তারা হয়তো ডাক্তারের কাছে আসছেন না। তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এখনও টিভি বা এই যে এই অপশনের মানে যে আয়োজিত আরোগ্য নিকেতনের মনের স্বাস্থ্য, এর মাধ্যমে কিন্তু মানুষের কাছে একটা বার্তা যাবে। যে বার্তা যাওয়ার পরে তারা কী করবে, নিকটবর্তী ডাক্তারদের কাছে যাবে। ওই ডাক্তাররা যখন জানবে যে এখানে মানসিক রোগ মনোরোগ চিকিৎসক আছেন, তার কাছে আসবে। ওখানে হবে কি, একটা শর্টিং হবে। শর্টিংয়ের পরে যাদের কাছে কার্যকরী চিকিৎসা লাগবে তাদের জন্য একটা গ্রুপ থেরাপি করা যেতে পারে। কারণ পিটিএসডির জন্য গ্রুপ থেরাপি বা এই যে ধরেন যে দলগতভাবে 8-10 জনকে নিয়ে একসাথে চিকিৎসা দেওয়াটা, একজনের কাছ থেকে একজন হেল্প পেতে পারে। যাদের যাদের ওষুধ লাগবে ওষুধ দিতে পারে। তাহলে আমরা যেটা করতে পারি, যেমন বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা সাবেক পিজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, চিটাং মেডিকেল কলেজ, এর বাইরেও সরকারি যে মেডিকেল কলেজগুলি আছে এবং বেসরকারি মেডিকেল কলেজগুলি যেখানে সাইকিয়াট্রিক সার্ভিস আছে, এখানে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা করতে পারি। এবং টায়ার অনুযায়ী যেখানে অল্প ধরনের মানসিক সহায়তা লাগবে তাদেরকে নিচেই সেরে আসবে বা মেডিকেল কলেজ বা ইয়েতে, যখন বেশি লাগবে তাদেরকে হয়তো রেফার করে দেবে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতে ওদের সাথে আমরা কোলাবোরেশন করতে পারি। তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এমআইএসটি, হ্যাঁ, এদের সাথে কোলাবোরেট করে তাদের একটা সেল খোলা যায়। তো জুলাই যোদ্ধা যারা আরও তো ছিল, ওরা আগেও ছিল, এখন আছে, এদের থেকে একটা শর্ট আউট করে একটা ক্যাম্পিং করে তাদেরকে আমরা রেফার করে দিলাম। এই বিষয়ে কিন্তু আমি একটা জিনিস যোগ করতে চাই, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কিন্তু এরকম একটা উদ্যোগ নিয়েছে। রাইট, তারা অলরেডি বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম, একটা ট্রেনিং, কিন্তু তারা একটা ট্রেনিং অফ দ্য ট্রেনার্স এটি আয়োজন করেছে। যে এই ধরনের আন্দোলনে যারা দেখেছে সামনের থেকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব সমস্যাতে ছিল, তার অনেকে আহত হয়েছে, অনেকে তাদের সঙ্গী সাথীরা আহত হয়েছে, বা অনেকেই এখন মানসিকভাবে ট্রমাটাইজড। তো সবাইকে পার্সোনালি গিয়ে চিকিৎসা করা তো খুবই ডিফিকাল্ট। তো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বিএপির উদ্যোগে এটাতে যেটা করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা একটা ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে তারা তাদের নিজের এলাকাতে গিয়ে বা তাদের ক্যাম্পাসে গিয়ে তাদের বন্ধু বান্ধবদেরকে এই ব্যাপারে ট্রেন আপ করতে পারে বা তাদের মানসিক স্বাস্থ্য সমস্যায় প্রাথমিক সার্ভিসটুকু দিতে পারে। এটাই কিভাবে স্যার আরও বিকেন্দ্রীকরণ করা যেতে পারে? প্রথমত হচ্ছে ধরেন এখানে একটা পৃষ্ঠপোষকতা লাগবে এবং এখানে একটা মানে কমিউনিকেশন লাগবে। আপনার ধরেন যে যেমন বিএপি, এর সাথে সরকারের নীতি নির্ধারকদের সাথে রেগুলার করা, আর কি যোগাযোগ করা। তারপরে বিএপি যেটা করতে পারে, সমন্বয় করতে পারে। সরকারি পর্যায়ে ধরেন যে আপনার মানে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এনআইএমএইচ বা অন্যান্য মেডিকেল কলেজ করতে পারে। আমরা যারা বিএমইউতে আছি, বিএমইউর সাথে আমরা করতে পারি। মোট কথা সামগ্রিকভাবে ছাত্রদের সাথে ডাক্তারদের একটা সমন্বয়, একটা প্ল্যাটফর্ম যদি করে, এবং এটা কিন্তু এইরকম প্রোগ্রামের মাধ্যমে মানুষজন জানবে। তো জানার মাধ্যমে যেটা হবে, যখন একটা নেটওয়ার্কিং হবে, যখন তারা জানবে যে হেল্প সেন্টার তারা কোথায় যাবে। এবং আমার জানার মধ্যে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্টের একটা সার্ভিস আছে, ওদের সাথে বিএপি একটা নেগোশিয়েট করতে পারে। এখন একটা প্রোগ্রাম যেমন নর্থ সাউথের সাথে আপনারা বিএপির, আমরা যেটা বিএপির যে প্রোগ্রামটা করলাম, এইটার একটা টেমপ্লেটটাকে ধরে এই একই মডেলে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে যেতে পারে, আমাদের যারা রেসিডেন্টস তারা যেতে পারে, যে আমরা যে একটা মানে এগুলি যদি আমরা ফার্দার আরও মানে কোলাবোরেশনটা যদি এক্সটেনশন করি, তাহলে আরও বেশি বেশি লোককে আমরা আয়তার মধ্যে নিয়ে আসতে পারবো। আমি একটু বলি প্রসঙ্গে, সেটা হচ্ছে যে স্যার আমি আপনার কাছে আসবো, আমরা আবার একটা ছোট্ট বিরতির পর। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরছি। ওয়াহ স্যার, বিরতির আগে আপনি একটা বিষয় বলছিলেন যে স্যার বিভিন্ন কোলাবোরেশনের কথা বলেছে, যে প্রোগ্রামটা কীভাবে কোলাবোরেট করা যায়, ঢাকার বাইরেও কীভাবে আমরা এটা ছড়িয়ে দিতে পারি, এবং বিভিন্ন স্টেক হোল্ডার আছে। আমরা বিভিন্ন সময় এখানে বিভিন্ন যারা ফান্ডিং করবে প্রশ্নটা এসছে, পৃষ্ঠপোষকতার ব্যাপার এসছে, সরকারের একটা বড় বা সেন্ট্রাল ভূমিকার ব্যাপার এসছে। তো এই ব্যাপারে স্যার আপনি কি বলতে পারেন, যে এই যে আমরা যদি, যে আপনি জানেন নিশ্চয়ই, যেটা আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট একজন যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রিস্টের যে সেন্ট্রাল কমিটির পাশাপাশিও কিন্তু বড় বড় বিভাগীয় কিন্তু কমিটিগুলো আছে, সেখানেও কিন্তু বেশ কিছু সাইকিয়াট্রিস্টরা সাথে সঙ্গে সংযুক্ত আছে। চিটংয়ে আছে, সিলেটে আছে, খুলনাতে আছে, রাজশাহীতে আছে, রংপুরে আছে। তো সুতরাং কিভাবে এই কোলাবোরেশনটা হতে পারে,
যে সারা দেশব্যাপী যদি আমরা এই সার্ভিসটা পৌঁছাতে চাই, সরকারের ভূমিকা কি থাকতে পারে, বেসরকারি উন্নয়ন সংস্থা বা বিভিন্ন বিদেশি দাতা সংস্থার ভূমিকা কি থাকতে পারে, আমরা কিভাবে এটাকে ডিসেন্ট্রালাইজড করে একদম আরও বেশি বেগবান গতিশীল এবং সাধারণ মানুষের দ্বার প্রান্তে বুঝতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সাবজেক্টটা মানসিক স্বাস্থ্য সহযোগিতা, এটা একটা বায়বীয় সাবজেক্ট, মানে ইট ইজ নট টাচেবল। একটা ইনজুরি হলে বা রক্ত বের হয়, ব্যথা হয়, দেখে মানুষ, কাঁদে, কিন্তু একজন অরিড, অ্যাগনি, অ্যাংশাস, উদ্বিগ্ন, এটা তো ওইভাবে দেখা যায় না, এবং সে এটা নিজেও টের পায় না যে আমার এই মানসিক স্বাস্থ্য সেবা লাগবে। যে কারণে এই জিনিসটা ভীষণভাবে উপেক্ষিত। আমরা অনেক কথা বলি, অনেক কী করছি, বিগত 20 বছরের আগের চেয়ে এখন 50 গুণ আমরা এই সুবিধাটা পাচ্ছি বা মানুষজন অ্যাওয়্যার হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা এই মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার, এটা আমাদের এর উপরে অনেকটাই নির্ভর করে। সরকারের সাথে যদি আমরা এটা উপস্থাপন করতে পারি, ডেফিনেটলি সরকার তো দাঁড়িয়ে আছে যে একটা হেল্প করার জন্য, কারণ শারীরিক স্বাস্থ্যের জন্য যদি করছে, তবে আমরা যদি বুঝাই যে এটা 50% মানসিক স্বাস্থ্য এবং একদম ট্রমেটিক হচ্ছে, সুইসাইডের অ্যাটেম্প নিচ্ছে, যে করে সুইসাইড হয়েছে এটা বুঝাই। এই করে লোক তো যুদ্ধে মারা যায় নাই, তাদেরকে তো সেক্ষেত্রে পুলিশ গুলি করে নেয়, তারা মারা গেছে আফটার ওয়ার সুইসাইড করে, কারণ সে কোনো নিরাপত্তা পাচ্ছিল না, সে এখনও আন্ডার থ্রেট, তাকে থ্রেট করা হয়, তাকে SMS করা হয় যে আমরা আসতেছি, দেখে নেবো তো ওদেরকে। তো এই জিনিসগুলো আমরা যদি সরকারকে বুঝাতে পারি, সরকার একটা পাবে, এটাই বেস্ট। তারপর হচ্ছে WHO কোলাবোরেশন, যেটা সবসময় আমাদের যে ন্যাশনাল সার্ভেগুলো আমরা করেছি, 2005-এ করেছি, 19-এ করেছি, এইটা যদি আমরা তাদের সাথে করি এবং আমরা আমাদের চেষ্টার উপরে নির্ভর করে কতটা আমরা তাদের সাপোর্ট পাবো, সেইটা যদি পাই, আমাদের যে অ্যাসোসিয়েশনের যে বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে ওদেরকে যদি আমরা ইকুইপ করি, যেহেতু আমরা এখন সেন্ট্রাল, আমাদেরকে ইকুইপ করি, ওদের খোঁজ খবর রাখি সবসময় যে কীরকম পেশেন্ট হলো, কীরকম ফিডব্যাকটা আছে, তাহলে দেখা যাবে যে ওরা স্ট্রেন্থেনিং হচ্ছে, রাজশাহী, খুলনা, চিটাগাং বা যারা যারা আছে সিলেট, তো ওই ব্রাঞ্চগুলো আমাদের স্ট্রেন্থেনিং করে আমরা করতে পারি। কিন্তু একদম সেই ভোলার তজুমুদ্দি পর্যন্ত আপনি মেন্টাল হেলথ সার্ভিস পৌঁছতে পারবেন এমনটা না। তবে যেহেতু ইদানিংকালে এই যে ফেসবুক, অনলাইন, এর মাধ্যমে অনেক কিছু হচ্ছে, সো ওইটাও ওই সুযোগটা একদম যে পাবে না তা বলা যাবে না। রাঙামাটি, খাগড়াছড়ি থেকেও তারা এই সুযোগটা পেতে পারে। এটা ডিপেন্ডস অন আওয়ার অ্যাক্টিভিটিস, আমরা এটা কতটা প্রোপাগেট করতে পারলাম। এই জুলাইয়ের আন্দোলনটা যেসব কারণে আসলে ঘনীভূত হয়েছে, তার মধ্যে কিন্তু একটা ছিল বিচার বহির্ভূত হত্যা, গুম, এই ধরনের সংক্রান্ত ব্যাপার। তো এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা এই গুম ব্যাপারটা কিন্তু অনেক বিশ্বের অনেক দেশেই ব্যাপারটা সম্পর্কে মানুষের সচেতনতাই নাই, কারণ এই ব্যাপারগুলো সেখানে তেমন ঘটে না, যথেষ্ট মানবিক নিরাপত্তার কারণে, যেখানে আইনের শাসন আছে। তো আমাদের তৃতীয় বিশ্বের দেশ বা যেসব দেশে এই ধরনের গণতান্ত্রিক বাধাগ্রস্ত হয়েছে, যেখানে নানা রকম রাজনৈতিক অস্থিরতা হয়েছে, সেইখানে এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, পার্টিকুলারলি বিগত বছরগুলোতে। তো এই গুম নিয়ে রিসেন্ট আমরা কিছু কাজ শুরু হতে দেখছি। আপনি স্যার এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম, এই ব্যাপারে তার মানসিক ইম্প্যাক্ট নিয়ে কিছু বলবেন? বাংলাদেশে আমরা বিগত সময় দেখেছি যে তখনকার যে সরকার যখন বিরোধী দলকে দমন করতে যায়, অনেকে তারা মানে গুম করতেন। এখন গুমের হচ্ছে 3টা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে তাদেরকে ডাইরেক্ট অ্যাসাসিনেট করে ফেলা, তাদেরকে একদম হত্যা করে ফেলা, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রয়াত সংসদ সদস্য মরহুম ইলিয়াস আলী, উনি যে মানে গুম হয়েছেন, তারপর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এবং এখন যে ধরনের দেশ স্বাধীন হয়েছে তারপর কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না। একটা গ্রুপকে মানে গুম করে খুন করা হয়েছে, আরেকটা গ্রুপকে করা হয়েছে কি, যে যাদেরকে তারা মনে করেছে যে না, তাদেরকে দে শুড বি সাইলেন্সড ফর এ ওয়াইল, তাদেরকে কি করেছে, তাদেরকে মানে ওনারাই প্রশাসনই তাদেরকে কি করেছে যে ভারতে পাঠিয়ে দিয়েছেন। তো এখন এদেরকে হচ্ছে কি 4-5 বছরের জন্য তাদেরকে বা 10-12 বছরের জন্য তাদেরকে সরিয়ে রাখা। আরেকটা হচ্ছে যে গুম করার পরে তাদেরকে এই টর্চার করে ছেড়ে দিয়েছে মুচলেখা নিয়ে। তো এখন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এরকম বোধহয় 150-200 কেস ছিল, কিন্তু বা আমি যতদূর জানি যে বাংলাদেশে একটা গুম কমিশন আছে। তো এই গুম কমিশন এই পর্যন্ত 1800 বা তার বেশিও কিন্তু তারা বিভিন্ন কেস নিয়ে তারা কেস বাই কেস পর্যালোচনা করেছে। আর গুমের ব্যাপারটা হয় কি, যে 3-4 ধরনের এফেক্ট হয়। প্রথমত যারা গুমের শিকার কিন্তু মানে নিহত হননি, তারা বেঁচে এসছেন, তাদের মধ্যে আবার যে তীব্র আঘাততর মানসিক চাপ থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, তারপরে তাদের মধ্যে একটা অন্যদেরকে হার্ম করার একটা চেষ্টা থাকতে পারে। যেমন কেউ আছে যে তারা বলেন যে সামরিক বাহিনীর পোশাক দেখলে, পুলিশের পোশাক দেখলে, অথবা যেই প্রক্রিয়া তাদেরকে মানে গুম করেছে, যে হর্ন শুনলে তাদের মধ্যে একটা আতঙ্ক চলে আসে।
তারা দেখা যায় যে, এবং এটা হচ্ছে তাদের একটা ব্যাপার, তারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি। আমি বিভিন্ন সময় বিগত 15 বছরে বেশ কয়েকটা গুমের রোগীদের মানে ফ্যামিলিকে ইয়ে করছে, এই ডিটেল আমি যাচ্ছি না। তো তাদের পরিবার যারা গুম হয়েছেন তাদের পরিবারও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকেন। তারা বারবার কান্নাকাটি করতে আসেন, ওষুধপত্র দিয়েছি, ভালো হওয়ার পরে তারপরে আসেন, মানে তারা আসলে ঠিক বুঝতে পারছেন না তারা কি করবে, এবং তারা কিন্তু যে হেল্প সিক করছেন বুঝে হোক বা না বুঝে হোক, এবং তাদের বিষণ্ণতা হতাশা থাকে, কিন্তু তারা তো যদি মেনে নিতেন যে না তারা মারা গেছে তাহলে একরকম, কিন্তু তারা তো বুঝতে পারছেন না তারা আসবে কি আসবে না। এই অপেক্ষার রজনী প্রচণ্ড কষ্টকর। আর আরেকটা হচ্ছে যারা এই যে গুমের শিকার হয়ে যারা এসছেন তাদের মধ্যে তারা মানে ভয় পাচ্ছেন, আমাদের কাছে বলতে ভয় পাচ্ছেন, এবং তারা শিওর না যে আমাদের এই কথাগুলি আবার যারা যারা তাদেরকে গুম করেছে তারা আবার জেনে যাবে কিনা। এখনও যারা গুম থেকে ফেরত এসছেন এখনও তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই সামগ্রিকভাবে কিন্তু যারা গুম থেকে ফেরত এসছেন তাদের উপর একটা মানসিক বিপর্যয় হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাপন করতে কষ্ট হচ্ছে, তাদের আত্মীয় স্বজন যারা দীর্ঘদিন ধরে তাদের খোঁজখবর পেতেন না তাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে। এবং আমি কিছু কিছু রোগী দেখেছি এক্সেপশনাল, যাদের ব্যক্তিত্বই চেঞ্জ হয়ে গেছে এবং তারা আগের মতো নেই, এবং যারা বিভিন্ন সময় টক শোতে কথাবার্তা বলছেন তারাও কিন্তু বলছেন তাদের একটা মনোযোগের একটা বড় ধরনের পরিবর্তন চলে আসছে। তো যখন এই 7-8 বছর ধরে আয়নাঘরে ছিল, এবং এই আয়নাঘরটা শুধুমাত্র ডিজিএফের তত্ত্বাবধানে শুধু সেনাবাহিনীতে ছিল না, র্যাবের যে বিভিন্ন অফিসগুলো আছে ওখানেও আয়নাঘর ছিল, এগুলো আমরা জানি। তো ওই আয়নাঘরের জন্য ছোটো কোঠার মধ্যে এরকম দীর্ঘদিন থাকে, ও বেরোনোর পর ওর ওর মানে নামনেস ডেভেলপ করে, ওর ও বেঁচে থাকার আনন্দে আর মানে বাকশক্তি হারিয়ে ফেলে, একটা অল্টার্ড বিহেভিয়ার হয় তার। এবং ওই ম্যালাডাপটিভ কোপিং করতে গিয়ে ওই যেটা বললো যে আগে খুব ইসলামিক ছিল, এখন ডেটিং করে এইটা করে ওইটা করে, তো কেউ মাদক নেয়, কেউ ইয়ে করে, তো তার ওই কোপিং মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়। এগুলো তো কনসিকুয়েন্সটা থাকে। স্যার, সময় হয়েছে আমাদের সর্বশেষ বিরতিতে যাবার, আমরা কিছুক্ষণ পর আবার ফিরছি। তা এই যে স্যার আমরা নানা রকম কথা বলছি, এখন কেমন যেন পৃথিবীটা একটু অস্থির হয়ে গেছে, এই অস্থিরতা, সহিংসতা, এবং আমরা বেশ কিছু যুদ্ধ কিন্তু এখন দেখছি। মানবতার সবচেয়ে বড় বিপর্যয় আমরা গাজাতে দেখছি, আমরা কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ দেখেছি। তো এই যে বিষয়গুলো হচ্ছে, সারা পৃথিবীটা আবার কেমন যেন উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের ভিতরে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। তো এই যে একটা গ্লোবাল একটা কনফ্লিক্ট, এই একটা গ্লোবালি একটা কনফ্লিক্টেড অবস্থায় আসলে এটা মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তার আগে কিন্তু স্প্যানিশ ফ্লু ছিল, এই যে আমাদের যেটা কোভিড 2020 সালে হলো, যে কোনো একটা মহামারীর পরে কিন্তু একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়। ওই সময় কিন্তু ওই বড় বড় শক্তিগুলি, সামরিক শক্তি বা পেশি শক্তির লোকগুলি তাদের অবস্থান ধরে কিন্তু যুদ্ধ বা কনফ্লিক্টে জড়িয়ে যায়। এবং তার বিপরীতে যেমন এই যে আমরা দেখলাম যে কোভিড বারের পরপরই কিন্তু একটা অপ্রাসঙ্গিকভাবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল, এটা কিন্তু চলছেই। আগে থেকেই মানে হামাস আর ইসরায়েলের কনফ্লিক্ট ছিল, কিন্তু এটা কিন্তু আর নামছেই না, মানে একটা পক্ষ এটাকে সারতে চাচ্ছে না। এখন যুদ্ধের ধরেন যে সরাসরিভাবে যারা প্রত্যক্ষ যুদ্ধের কারণে যারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, যারা ট্রমাটাইজড হচ্ছেন, তাদের মধ্যে এক ধরনের হবে। আমরা যারা দূর থেকে এই যুদ্ধগুলিকে টিভি বা ইয়েতে দেখছি, গাজায় যে একটা ফেমাইন স্টেট দেখছি, এখন যে বলছে জেনোসাইডাল ওয়ার, এখন যুদ্ধটাই হচ্ছে জেনোসাইড, যুদ্ধটাই হচ্ছে ফেমাইন, একটা তারা আর্টিফিশিয়াল একটা দুর্ভিক্ষ তৈরি করে, এটা কিন্তু একটা মানুষের মানসপটে একটা তীব্র একটা মানে আঘাত তৈরি করে। তো এর কারণে মানুষের মধ্যে হতাশা, হ্যাঁ, তারপরে বিপর্যস্ততা, রেবিলিয়াস অ্যাটিটিউড। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে সারা মানে আনপ্রেসিডেন্টেড, আপনার ধরেন যে আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্যালেস্টাইনের পক্ষে এক ধরনের একটা গণজাগরণ হয়েছে, এবং ছাত্ররা তাদের যে ছাত্রত্বকে ক্যান্সেল করা হবে, বহিষ্কার করা হবে, এই ঝুঁকি মাথায় রেখে কিন্তু তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তো এখন যুদ্ধ যারা করে, খালি যে তারাই যুদ্ধ করে তা না, এই যুদ্ধের এগেনস্টে কিন্তু একটা মানুষ, স্বাভাবিক মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা, ক্ষোভ, পঞ্জীভূত বঞ্চনা সৃষ্টি হয়, এবং এটা পুরোটাই কিন্তু একটা সামগ্রিক এর অংশ। এবং এখানে আমরা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। কেউ কেউ এটার প্রত্যক্ষভাবে হয় এবং কেউ কেউ হচ্ছে পরোক্ষভাবে এটা দেখে হয়, এই আর কি। একটা স্বাভাবিক জীবন আমরা সবাই ডিজার্ভ করতেই পারি। তো স্যার, আমরা আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইব, সেটা হচ্ছে যে এই যে অনেকক্ষণ আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম, দেশের বিদ্যমান মানসিক স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন। 10 বছর পরে আপনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চান? ধন্যবাদ। দেখেন, আমাদেরকে এখন যদি যে মানসিক স্বাস্থ্য আমরা দিচ্ছি বা আমরা যেটা পাচ্ছি, এটা কিন্তু মোস্টলি আউট অফ পকেট।
একটা মানুষ তার পকেট থেকে ইয়ে করতে হয়। বাট যদিও বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি, এখানে কিন্তু মানসিক স্বাস্থ্যের আলাদা ব্যবস্থা আছে। তারপরে মানুষজন কিন্তু বিভিন্ন, যেমন আপনি যদি, আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে একটা মেন্টাল হেলথ, একটা সাপোর্টের একটা স্ট্রাকচার তৈরি হবে, যেটা একটা হায়ারার্কি থাকবে। যখন স্বাভাবিক, যদি অল্প পরিসরে যদি মানসিক অসুবিধা হয়, সে কমিউনিটি মেন্টাল হেলথ ওয়ার্কারে দেখবে। আমরা অনেক ব্যাপক সংখ্যক কি বলে যে সোশ্যাল ওয়ার্কার, যারা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এদেরকে দেখতে চাই। আমরা অনেক সাইকোলজিস্টকে দেখতে চাই। আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে এক একটা করে, যে শুধু যে মানে মেডিকেল কলেজগুলিতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ থাকবে তা না, প্রত্যেকটা জেলাতে একটা কাঠামো থাকবে। প্রত্যেকটা জেলাতে মেডিকেল কলেজ থাকতেও পারে, না থাকার সম্ভাবনা বেশি। কিন্তু একটা মানে হবিগঞ্জের অথবা ধরেন যদি সুনামগঞ্জের, যেখানে দুটোতে অবশ্য মেডিকেল কলেজ আছে, ধরেন যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, ওই এলাকার লোকজনকে যেন তার এই চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসতে না হয়, তার আশেপাশে যেন একটা স্ট্রাকচার থাকে। এটা বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু আছে। আমরা স্বাস্থ্য কাঠামোটাকে ওইভাবে দেখতে চাই যে মানসিক স্বাস্থ্যও যেন মানে সমভাবে গুরুত্ব দেওয়া হয়। এবং মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একটা কথা আছে যে আপনি যদি ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে যদি $1 ব্যয় করেন, তাহলে আপনার এটার বিপরীতে কিন্তু $5 আপনার একটা সেইভাবে সেই মানে উপকার আসবে, আপনি বেনিফিট পাবেন। তো সুতরাং এখন সময় আসে যে সরকার, বেসরকারি যেসব মেডিকেল কলেজ আছে বা যারা সার্ভিস দিচ্ছে, তারা যেন মানসিক স্বাস্থ্য থেকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। এটি হচ্ছে আমার মানে চাওয়া। আমি স্যার একই প্রশ্ন আমাদের আজকে আব্দুল্লাহ মিনার স্যারের কাছেও জানতে চাইবো। আমি আপনার কাছে এই বিষয়ে আরেকটা ব্যাপার বলতে চাইবো যে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের রাজনৈতিক ইশতেহার থাকবে, সামনে নির্বাচনে আশা করি আপনারা অংশগ্রহণও করবেন। তো সেখানে ইশতেহারে নিশ্চয়ই স্বাস্থ্য বিষয় থাকবে। মানসিক স্বাস্থ্যকে আপনি সেখানে কতটুকু জায়গা দিবেন, বা আপনি একজন সাইকিয়াট্রিস্টের চোখ দিয়ে বা একজন রাজনীতিবিদের চোখ দিয়ে আগামী 10 বছর পরে মানসিক স্বাস্থ্য কোথায় দেখতে চান? ধন্যবাদ রয়েল। আমি কিন্তু একদম প্রথম থেকে বলেছিলাম, আসলে মানুষ যে জিনিসটা হৃদয়ে লালন করে, সে ইমোশনালি হোক বা যেভাবে হোক, ওই কথাটা আগে বলে ফেলে। সেটা হচ্ছে যে স্বাধীনতার 55 বছর পরেও আমরা একজন মানুষ আর একজন মানুষকে মানুষ হিসেবে অভিজ্ঞান করি না। আমি তাকে দারোয়ান, কাজের বুয়া, ওই ফল বিক্রেতা, সুইপার এই হিসেবে ট্রিট করি। সে যে একজন হিউম্যান বিইং, তার যে একজন নাগরিক হিসেবে বেড়ে ওঠার অধিকার আছে, আমরা সেটি সেইভাবে দেখি না। আপনি চিন্তা করেন যে সেনাবাহিনীতে যে সোলজার আছে, তাদের বাচ্চারা কিন্তু ওই অফিসারদের বাচ্চাদের সাথে একই স্কুলে পড়ে, একই মেডিকেল কলেজ যায়। তো এইটা আমরা রাষ্ট্রীয়ভাবে কেন পারবো না? এটা রাষ্ট্রীয়ভাবে পারার কথা। যে আপনি মানসিক স্বাস্থ্য 10 বছর পরে কোথায় দেখবো? আমাদের শারীরিক স্বাস্থ্যের তো কোনো ইয়ে নাই। একটা রিক্সাওয়ালা টিকেটলি থেকে, এখান থেকে সে ঢাকা মেডিকেল কলেজে তার রিক্সাটা না চালিয়ে বন্ধ করে যাবে আউটডোরে তার ডিসেন্ট্রি চিকিৎসার জন্য। সে গিয়ে ওই যে 2টা ফ্লাজিল পাবে ওখানে, হয়তো দেখা যাবে তার ওখানে পুরো দিনটা শেষ হয়ে গেছে। তার এখানে যে তার 500-600 টাকা কামাই করতো সেটা নাই। তাহলে এই যে স্বাস্থ্য ব্যবস্থা এখানে এই ট্রিটমেন্টটা পাচ্ছে না, তাকে ওই সলিমুল্লাহ মেডিকেল কলেজ ওখানে যেতে হবে। এই জন্য আমরা চাইবো যে সাধারণ মানুষ যাতে এই স্বাস্থ্য ব্যবস্থাটা এমন হোক যে প্রতিটা মানুষ তার দোরগোড়ায় সে তার চিকিৎসাটা পাবে। এবং সে তো দেশের নাগরিক, তাকে এই স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যই তো দেশ স্বাধীন হয়েছে, এই জন্যই তো আমরা। তো এইটা আমরা ভুলে গেলে তো চলবে না। শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যকে সেপারেট না করে টোটাল ব্যাপারটাই এমন যে নাগরিক যাতে তার স্বাস্থ্য অধিকার, মৌলিক অধিকার, এবং এই অধিকারটা থেকে যাতে সে বঞ্চিত না হয়। আশা করি যে এই কথাগুলো যারা নীতি নির্ধারক আছে তারা শুনছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকেও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।